গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা। আজ আমরা এই ক্লাসে মাধ্যমিক ভূগোলের প্রথম অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ ১ নম্বরের ৩ নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসে আমরা আমাদের চ্যানেলে এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ ২ নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছিলাম। আমাদের সেই ক্লাস যারা দেখোনি তারা অবশ্যই দেখবে। আর আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব যারা করোনি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে। তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে। আজ আমরা যে প্রশ্নগুলো আলোচনা করব এই প্রশ্নগুলো তোমরা তোমাদের স্কুলের পরীক্ষার জন্য খুব ভালোভাবে তৈরি করবে। এছাড়াও তোমাদের মাধ্যমিকেও এই প্রশ্নগুলো ভালোভাবে পড়তে হবে। ঠিক আছে? এখন যদি তোমরা ভালোভাবে তৈরি করে রাখতে পারো তাহলে মাধ্যমিকে তোমাদের অনেকটাই সুবিধে হবে সেই সময়। ঠিক আছে? তাহলে আমাদের আজকের আলোচনার প্রশ্ন, মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য দেখা যায় কেন? এটা খুব ভালোভাবে তোমরা করবে। এটা মাধ্যমিকে দুবার এসেছে ১৭ এবং ২২ সালে। খুব ভালোভাবে তোমরা এটা তৈরি করে যাবে। ঠিক আছে? আর এখানে তোমরা প্রশ্নটা পয়েন্ট করে উত্তরটা লিখবে। ঠিক আছে? মরুভূমিতে ফাঁকা জায়গা থাকে, সেজন্য বাতাস কিন্তু খুব সহজেই সেখানে বয়ে যায় এবং তার মতো করে সে কিন্তু কাজটা করে। ঠিক আছে? ফাঁকা জায়গার জন্যই কিন্তু কোনো গাছ থাকে না। সেজন্যে বাতাসটা তার নিজের মতো করে বয়ে যেতে পারে। ঠিক আছে? কেউ সেখানে হাওয়াটাকে কেউ আটকেও আটকাতে পারে না। সেজন্য সে খুব সহজেই এখানে খুব ভালোভাবে কাজটা করে। ঠিক আছে? সেজন্যই এখানে বেশি দেখা যায় বা বায়ুর কাজ বা বাতাসের কাজ। এর পরের প্রশ্ন, নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠে কেন? এই প্রশ্নটাও খুব ভালোভাবে তোমরা পড়ে যাবে। এর কারণ ব্যাখ্যা করো, এরকমই দেবে। ঠিক আছে? এটাও মাধ্যমিকে ২০১৮ এসেছিল। তাহলে নদীর মোহনায় তো অবশ্যই বদ্বীপ গড়ে ওঠে, কিন্তু কেন? কারণ সেখানে বদ্বীপ তৈরি হতে গেলে যেসব জিনিসগুলো লাগে সেগুলো পাওয়া যায়। তবে সব নদীর মোহনায় কিন্তু বদ্বীপ গড়ে ওঠে না, কিন্তু বেশিরভাগ নদীর মোহনাতেই বদ্বীপ গড়ে ওঠে। আমাদের যেমন গঙ্গা নদীর মোহনায় বদ্বীপ তৈরি হয়েছে। ঠিক আছে? বদ্বীপ দেখা যায়। এটাই এখানে তোমাদের বলতে হবে। এখানে কিছু কারণ থাকে, সেই কারণগুলো তোমরা অবশ্যই লিখবে। ঠিক আছে? উৎপত্তি যেটা, সেইভাবে তোমাদেরকে সাজিয়ে কিন্তু উত্তরটাকে লিখতে হবে এবং অবশ্যই উদাহরণ দেবে। ঠিক আছে? আর এর পরের প্রশ্ন যেটা আছে, অনুদৈর্ঘ্য ও বারখান বালিয়াড়ির মধ্যে ৩টি পার্থক্য আলোচনা করো। এটাও খুব ভালো ইম্পর্টেন্ট প্রশ্ন। ১৯ এবং ২৩ এই দুবার এটা মাধ্যমিকে এসেছে। ঠিক আছে? এখানে তোমরা পার্থক্য যখন লিখবে অবশ্যই তোমরা একটা বিষয় বলে পয়েন্ট করবে এবং সেই মতো করে উত্তরটা তোমরা সাজাবে। বিষয়ের ঘরে তোমরা যদি সংজ্ঞা লেখো তাহলে বিষয়ের ঘরে তোমরা সংজ্ঞা লিখবে। তারপরে তোমরা মানে আরও যেসব বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো তোমরা লিখবে বা কোনটাকে কীরকম দেখতে হয়। অনুদৈর্ঘ্য বালিয়াড়ি এটা আমাদের হয় সমান্তরাল, আর বারখান বালিয়াড়ি কীরকম হয়? অনুদৈর্ঘ্যকে কিন্তু শিব বালিয়াড়িও বলে, এটাও অবশ্যই মনে রাখবে। তাহলে অনুদৈর্ঘ্য বা শিব বালিয়াড়ি, আর বারখান বা তির্যক বালিয়াড়ি এটা অবশ্যই মনে রাখবে, বা অর্ধচন্দ্রাকার। বারখানের ৩টে নাম থাকে। ঠিক আছে? এটা কিন্তু তোমরা এখানে মনে রাখবে। ঠিক আছে? আর এইভাবেই তোমরা পয়েন্টগুলোকে সাজিয়ে লিখবে। ৩ নম্বরের প্রশ্ন মানে তোমরা ৪টে পয়েন্ট খুব ভালোভাবে লিখবে, তাহলেই হবে। ঠিক আছে? আর যদি সময় থাকে তাহলে আরও একটা এক্সট্রা লিখতে পারো। কিন্তু কেউ ভুল লিখবে না, এক্সট্রা লিখলেও তোমাদেরকে সঠিক লিখতে হবে। ঠিক আছে? আর এর পরের প্রশ্ন, নদীর বহন কাজের ৩টি পদ্ধতি। এটা ৩টে যে পদ্ধতি আছে, নদী কীভাবে বয়ে নিয়ে গিয়ে কোনো জিনিসকে বয়ে নিয়ে যায় এবং কীভাবে সেই কাজগুলো করে পদ্ধতিগুলো, এখানে এইটাই উত্তরটা লিখলেই হবে। ঠিক আছে? যেটা ৩টে বলে দিয়েছে এখানে তো ৩টে লিখতেই হবে, খুব বেশি লেখার কোনো দরকার নেই। এটাও মাধ্যমিকে ২০২০-তে এসেছিল প্রশ্নটা। ঠিক আছে? আর এর পরের প্রশ্ন, উপনদী শাখা নদীর পার্থক্য। এখানেও কিন্তু আগের মতো ঠিক একইভাবে এই প্রশ্নটাকে তোমরা তৈরি করে নেবে। বৈশিষ্ট্যগুলো খুব সুন্দরভাবে থাকবে। আর এর পরের প্রশ্ন, সেটা হচ্ছে যে নদী ও হিমবাহ উপত্যকার মধ্যে ৩টি পার্থক্য আলোচনা করো। এটাও ঠিক একইভাবেই হবে। ঠিক আছে? এখানেও বৈশিষ্ট্যগুলো খুব সুন্দরভাবে তোমরা লিখবে, বা কাকে বলে সংজ্ঞা, উদাহরণ এইভাবে তোমরা কিন্তু লিখবে, বা কোনটাকে কেমন দেখতে এইভাবে কিন্তু উত্তরটাকে তৈরি করবে। ঠিক আছে? আর এর পরের প্রশ্ন, সুন্দরবন অঞ্চলে জলবায়ু পরিবর্তনের ৩টি প্রভাব লেখো। তাহলে জলবায়ুর পরিবর্তনের জন্য সুন্দরবন অঞ্চলে কী কী সমস্যা হয়েছে সেইগুলো তোমাদেরকে এখানে বলতে হবে। ঠিক আছে? আর এর পরের প্রশ্ন, হিমরেখার উচ্চতা সব ঋতুতে সমান থাকে না কেন? হিমরেখা মানে যে রেখার ওপরে বরফ জমে থাকে আর নিচে বরফ জমতে পারে না বা জমে না, সেটা কি তার একটা সাদা রঙের দাগ পড়ে যায়, পাহাড়ি অঞ্চলে হয় বা মেরু অঞ্চলে।
এটাকেই বলা হয় হিমরেখা। এটা সবসময় সমান থাকে না কেন, গরমের সময় এটা অনেক নিচের দিকে থাকে, আবার শীতকালে এলে এটা আরও উপরের দিকে উঠে যায়। ঠিক আছে? এইরকম। ঠিক আছে? আর এর পরের প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে অশ্বক্ষুর আকৃতির হ্রদ, এটা চিত্রসহ আলোচনা করো সংক্ষেপে। এখানে ছবি আঁকতে হবে বলেই দিয়েছে। এটা মাধ্যমিকে এর আগের বারেই পড়েছিল 2025-এ। খুব ভালোভাবে এটাও তৈরি করে নেবে। ঠিক আছে? আর অশ্বক্ষুর আকৃতির হ্রদ এখানে সৃষ্টিটা কী করে হয় সেটা কিন্তু তোমাদেরকে বলতে হবে। ঠিক আছে? আর এরপরে যেটা আছে, এরপরে আমরা আবার 5 নম্বর অধ্যায়েরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো তোমরা অবশ্যই পড়ে যাবে সেগুলোও আমরা বলে দিয়েছি। ঠিক আছে? তাহলে যাদের এই 5 নম্বরের প্রশ্ন কিছুই হয়নি, 3 নম্বরের প্রশ্নগুলো, তারা আমাদের এই প্রশ্নগুলো খুব ভালোভাবে তোমরা আরও একবার দেখে নেবে। যাদের হয়ে গেছে তাদেরকে তো এগুলো দেখতেই হবে। ঠিক আছে? এখান থেকে তোমরা যেটা করবে, ভারতে অরণ্য সংরক্ষণের 3টি উপায় সংক্ষেপে, এটা দুবার মাধ্যমিকে এসেছে 18 আর 23 সালে। এটা তোমাদেরকে খুব ভালোভাবে করতে হবে। 3টি উপায় বলে দিয়েছে মানে কীভাবে আমরা গাছকে রক্ষা করতে পারবো বা বাঁচাতে পারবো এটা। ঠিক আছে? আর এর পরেরটা ক্রান্তীয় চিরহরিৎ আর ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের বৈশিষ্ট্যের পার্থক্য। এখানেও 3টে বা 4টে তোমরা লিখবে। ঠিক আছে? আর এরপরে পার্থক্য তাহলে একইভাবেই লিখবে। সংজ্ঞা, বৈশিষ্ট্য, উদাহরণ এইভাবে তোমরা কিন্তু লিখবে। আর উদ্ভিদের বৈশিষ্ট্য কোন গাছটা কীরকম থাকে না থাকে সেই বিষয়টাকেও একটু বলতে হবে। পূর্বঘাট পশ্চিমঘাট পর্বতের 3টি পার্থক্য, এটা কিন্তু 26-এ এই লাস্ট মাধ্যমিকে 26 সালে পড়ে গেছে। এটা তোমরা একটু দেখে যাবে, চোখ বুলিয়ে যাবে। আর এর পরের প্রশ্ন, ভারতের পশ্চিম বাহিনী নদীর মোহনায় বদ্বীপ কেন গড়ে ওঠে না? এটা পশ্চিম বাহিনী যেসব নদীগুলো আছে, তাপ্তি, নর্মদা, এখানে কিন্তু বদ্বীপ দেখা যায় না। কেন দেখা যায় না? তার কারণ হচ্ছে যে বদ্বীপ তৈরি হতে গেলে যে নিয়মগুলো দরকার সেগুলো কিন্তু এখানে পাওয়া যায় না। যেসব জিনিসগুলো দরকার সেজন্য এখানে বদ্বীপ দেখা যায় না। আর এর পরের প্রশ্ন, মৃত্তিকা সংরক্ষণের 3টি পদ্ধতি সংক্ষেপে আলোচনা করো। তাহলে মাটিকে কীভাবে বাঁচানো যায় বা মাটি যাতে ক্ষয় না হয় তার জন্য কী কী করা যায় সেইগুলো লিখলেই হবে। আর শেষ প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে ভারতে কৃষির 3টি সমস্যা, মুখ্য প্রধান যে সমস্যা সেইগুলো এটা এখানে বলতে হবে। ঠিক আছে? এটা হচ্ছে 24-এর প্রশ্ন। তাহলে এগুলো তোমরা খুব ভালোভাবে তৈরি করে নিও। পরের ক্লাসে আমরা তোমাদের এরকম আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব।